23 বছর পর আজ সালমা ঢাকা শহরে যাচ্ছে। গাড়ি যত সামনে যাচ্ছে সালমার বুক তত ধুকপুক করছে। বুকের ভিতর চাপা আনন্দ, উত্তেজনা, ভয়, সব অনুভূতি বিদ্যমান। 23 বছর আগে দেখে যাওয়া শহরের সাথে আজকের শহরের কোনো মিল নেই। এই সেই শহর, যেই শহরে সালমা জন্মেছে, যেই শহরে তার নিজের শহর ছিল, সেই শহরে পিচঢালা পথ ও তার চিরচেনা ছিল। সময়ের ব্যবধানে সেই শহরের সাথে জন্ম জন্মান্তরের দূরত্ব হয়ে গেল। বাসের সিটে হেলান দিয়ে বসে সালমা ভাবতে লাগলো 23 বছর আগের কথা। সালমা তখন অনার্স সেকেন্ড ইয়ারে, আর সিরাজ হায়দার ফাইনাল ইয়ার। সালমার বাসায় 3 বন্ধুর সাথে ভাড়া থাকতো সিরাজ হায়দার, আর ওভাবেই পরিচয়। পরিচয় কখন প্রণয়ের রূপ নিল তা টেরই পেল না কেউ। তবে প্রণয়ের পরিণতি কারোই সুখকর ছিল না। সিরাজ হায়দার গ্রামে এসে মাকে সালমার কথা জানাতেই সুরাইয়া বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। ছেলের বউ করবেন তিনি গ্রামের 12-13 বয়সী একটা মেয়ে। এরকম বুড়ি ধামড়ি শহরের লেখাপড়া করা মাইয়া কিছুতেই বউ করবেন না বলে সাফ জানিয়ে দিলেন। ছেলেকে বশ করতে ওঝার শরণাপন্ন হতেও বাদ রাখেননি। কিন্তু ভালোবাসার শক্তির কাছে কোনো বিধিনিষেধ কিছুই টিকল না। বাবা মায়ের একমাত্র মেয়ে সালমা, 2 ভাইয়ের আদরের বোন। সালমার বাবা সিকান্দার খান সালমার বিয়ে ঠিক করেন প্রতিবেশীর বন্ধু হাশেম চৌধুরীর ছেলে কবির চৌধুরীর সাথে। মা বাবা ভাই কারো পায়ে ধরতে সালমা বাদ রাখেন এই সিরাজ হায়দারের জন্য। অথচ কারো মন এটুকু টলেনি তাতে। উপায়ন্ত না পেয়ে বিয়ের 3 দিন আগে সিরাজ হায়দারের হাত ধরে সালমা শহর ছেড়ে। যদিও তার বাবা ভাই সবাই সালমাকে খুঁজছে, কিন্তু সালমা কোনো ঠিকানা রেখে আসেনি। স্টেশনে বাস থেকে নেমে সালমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এই সেই চেনা স্টেশন, যেখানে সালমা সিরাজ হায়দার বাসের জন্য অপেক্ষা করত। সেই স্টেশন আজ চেনাই যাচ্ছে না। বুকের ভেতর কেমন কেঁপে উঠল সালমার। বাবা মা ভাইদের খুঁজে পাবে তো সালমা? যদি না পায় তবে? সিরাজ হায়দারের হাতটা ধরে সালমা হাঁটতে লাগলো। এই সেই হাত, যেই হাত ধরে একদিন এই শহর ছেড়ে চলে গিয়েছিল। আজ আবার সেই হাত ধরে শহরে ফিরছে। যাদের ছেড়ে গিয়েছিল একসময়, আজ তাদের খুঁজতে এসেছে। কিন্তু মাঝখানে কেটে গেছে অনেক বছর। পথে পথে ঘুরতে ঘুরতে কেটে গেছে অনেক সময়। কিন্তু যেই উদ্দেশ্যে শহরে এসেছে সেই উদ্দেশ্য পূরণ হয়নি। সারাদিন পথে পথে ঘুরে সন্ধ্যায় দুজন শাহবাগের একটা হোটেলে উঠল। হোটেলে সাদা বিছানায় শুয়ে সিরাজ হায়দার চিন্তা করতে লাগলো জীবনের কত রং হতে পারে। কখনো কি ভেবেছেন তিনি স্ত্রীকে সাথে নিয়ে পথে পথে ঘুরবেন নিজের শ্বশুরালয় খোঁজার জন্য? সালমা তখনও বিছানার পিঠ লাগাননি। এতগুলো বছর বুকের ভিতর সযত্নে যেই কষ্ট লুকিয়ে রেখেছেন, আজ তা প্রকাশ হতে চলেছে। বাবা মায়ের সাথে দেখা করার জন্য মনটা অস্থির হয়ে থাকতো, কিন্তু ভয় ছিল বাবা মা খুঁজতে এলে যদি না পান খুঁজে। আজ সেই ভয় সত্যি হতে চলেছে। অনামিকা কলেজের উদ্দেশ্যে বের হয়েছে সকাল সকাল। বাবা মা বাড়িতে নেই আজ। এই সুযোগে অনামিকা শাহেদের সাথে দেখা করার শাহেদের দেওয়া ফোনটা লুকানো স্থান থেকে বের করে অনামিকা কল দিল শাহেদকে। কলেজের সামনে দোকানে বসে চা খাচ্ছিল। মন মেজাজ বিগড়ে আছে তার ভীষণ। সকাল সকাল বাবার সাথে একচোট লেগে গেছে তার। সকালে ঘুম থেকে উঠে শাহেদ খেতে বসেছিল। হাসানুজ্জামান তার চালের দোকানে যাওয়ার জন্য তৈরি হতে বের হচ্ছিল, সেই মুহূর্তে ছেলেকে দেখে তার রাগ উঠে গেল। সাহেদের হাত থেকে খাবারের প্লেট উঠানে ছুঁড়ে ফেলে দিয়ে গালি দিয়ে বলল, পোলার আজাইরা বাপের হোটেলে বইসা বইসা খাইতে খুব ভালো লাগে। নিজের গতরে বাতাস লাগাইয়ে ঘুরো, দামড়া পালতেছি আমি। নিজে কামাই করে যেদিন টাকা দিতে পারবি সংসারে, সেদিন খাবার খাবি। পড়ালেখা করব যে আমি বিদেশ পাঠাইতে চাইছি, গেল না। পাশের বাড়ির ইদ্রিসের পোলা কুদ্দুস সৌদি গেছে সেই সময়। এখন সে প্রত্যেক মাসে 30,000 টাকা বেতন পায়। ইদ্রিসের 2 চালার ঘর এখন 4 চালা হয়েছে। আর আমার জন লেখাপড়া করবে, চাকরি করবে। আমার চাকরির মায়ের আমি। বাবা মায়ের বাবা ছেলের ধুমধুমার ঝগড়া শুনে শাহেদের মা রেজিনা এসে ছেলেকে টেনে নিয়ে গেল। শাহেদ ঘরে আর দাঁড়ালো না, বের হয়ে গেল ঘর থেকে। অনার্স পাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছে বলে ছেলের উপর হাসানুজ্জামানের প্রচণ্ড ক্ষোভ। ইন্টার পাশ করার পর হাসানুজ্জামান শাহেদকে সৌদি আরবে পাঠিয়ে দিতে চাইছিলেন। শাহেদ আর তার মা রেজিনা কিছুতেই রাজি হয়নি তার সিদ্ধান্তে। শাহেদ পড়তে চেয়েছিল। একমাত্র ছেলেকে রেজিনা দূরে যেতে দিতে চাননি, যার কারণে সময় অসময়ে হাসানুজ্জামান কথা শোনান তাদের। রেজিনাও কম কথা শোনান না এখন ছেলেকে। ঘরে 3 মেয়ে উপযুক্ত হয়েছে, অথচ সংসারে উপার্জন নেই। আদর করে ছেলেকে দেশে রেখে দিয়ে এখন নিজে পস্তাচ্ছেন। অনামিকার কল পেয়ে শাহেদ বলল, আমি কলেজের সামনে আছি, তুমি আসো। অনামিকা দুরু দুরু পুকে গেল কলেজের উদ্দেশ্যে। দূর থেকে শাহেদকে দেখে অনামিকার মন খুশি খুশি হয়ে গেল। ফর্সা গোলগাল ছেলেটাকে দেখলেই অনামিকার মন খুশিতে ভরে ওঠে। শাহেদ আগে আগে হাঁটছে, পিছে পিছে অনামিকা হাঁটতে হাঁটতে কথা বলতে লাগলো। থু করে একদালা থুতু ফেলে শাহেদ বলল, বিদেশ চইলা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি অনামিকা। কি কও তুমি? এই দেশে থাইকা কি করুম?
কোনো ভবিষ্যৎ নাই, চাকরির পিছনেতে কম ছুটি নেই, মামু খালুও নেই আমার, চাকরি আমার ভাগ্যে নেই। অনামিকা মন খারাপ করে বলল, আপনি বিদেশে চলে গেলে আমাদের সম্পর্কের কি হবে? শায়দ বিরক্ত হয়ে বলল, কেন? সম্পর্ক কি বিদেশে চলে গেলে থাকে না? অনামিকা চুপ করে থেকে বলল, আপনি একবার গেলে আসতে তো অনেক দেরি হইব, তো ততদিনে যদি আমারে আব্বা অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়? শায়দ হেসে বলল, এই চিন্তা নি করো, সেই চিন্তা আমি করে রেখেছি, সেসব তোমার ভাবা লাগবে না, চলো নাস্তা করবা। অনামিকা আটকে উঠে বলল, না না, আমার বাড়িতে যাওয়া লাগবো না, আমি যাই। শায়দ হেসে বলল, ভয় পাও নাকি আমারে? ভয় পাইও না, আজকে আর চুমু খামু না। অনামিকা লজ্জায় লাল হয়ে গেল শাহেদের কথা শুনে। গতবার শাহেদ অনামিকাকে চুমু খেয়ে বসেছে অনামিকার ঠোঁটে। আমতা আমতা করে অনামিকা বলল, না না, তা না, বাড়িতে আব্বা মা নাই, অনিতা একলা আছে, আমার যাওয়া লাগবো। শাওন হেসে বলল, রিক্সা ঠিক কইরা দিই চলো। একটা রিক্সা ডেকে শাহেদ অনামিকাকে উঠিয়ে দিল। রিক্সা ভাড়া দিয়ে বলল, কাকা সাবধানে নিয়ে যাইয়েন, আপনাকে বৌমা কিন্তু আস্তে ধীরে গাড়ি চালাইয়া নিয়েন। লজ্জায় অনামিকা মুখ লুকালো। এই ছেলেটা এসব কথা অনামিকা ভালো লাগায় ভাসিয়ে দেয়। এত ভালো লাগে কেন? সেই ভালোবাসার কাছে, ভালো লাগার কাছে মুহূর্তে বিলীন হয়ে যায় বাবার কান্না। অথচ অন্তরা পালিয়ে যাওয়ার পর অনামিকা ভেবেছিল আর যোগাযোগ করবে না শাহেদের সাথে, এই সম্পর্ক ভেঙেই দিবে শীঘ্রই। বাবাকে দ্বিতীয়বার যাতে এই কষ্ট পেতে না হয়। সব কিছু ভুলে শাহেদ ভাবতে লাগলো, অনামিকা গতকাল রাত থেকে মেঘ ডাকছে, বৃষ্টি হবে যে কোনো সময়। বৃষ্টির জন্য মানুষের আহাজারি চারিদিক। এবার আকাশে মেঘের গর্জন মানুষের মনে প্রশান্তি এনে দিচ্ছে। ধরণী অধীর আগ্রহে অপেক্ষা করছে এক পশলা বৃষ্টি এসে জুড়িয়ে দিবে তার মন প্রাণ। সেই সাথে অপেক্ষা করছে মানুষ, অপেক্ষা করছে অন্তরাও। জুয়েলের অপেক্ষায় আছে অন্তরা। জুয়েলের কথা ভাবতে গাল লাল হয়ে গেল অন্তরা। অন্তরা চাইতে ৩ ইঞ্চি খাটো জুয়েল। তার এটুকু খুদকে আড়াল করতে যেন সে অন্তরাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। জুয়েল একটা এনজিওতে চাকরি করে। এনজিওর কাজে গ্রামে গিয়ে প্রথম অন্তরার দেখা পায় সে। তারপর কিভাবে যেন মন দেওয়া নেওয়া হয়ে গেল নিজেদের অজান্তে। অন্তরা যখন কলেজ থেকে ফেরার সময় হতো, জুয়েল তখন দুপুরের খাবার খেতে মেসে থাকতো। পথের মধ্যে একটু চোকাচুকি মুচকি হাসি এটুকুকে জুয়েল দিওয়ানা হয়ে গেল। নিঃসঙ্গ জীবনে সঙ্গী হিসেবে স্বপ্ন দেখতে লাগলো অন্তরাকে নিয়ে। এর মধ্যে জুয়েলের ট্রান্সফার হয়ে গেল ঢাকায়। ঢাকায় আসার 2 দিন আগে জুয়েল সর্বপ্রথম অন্তরার সাথে কথা বলে। অন্তরা তখন বাড়ি ফিরছিল। জুয়েল পত্র করে দাঁড়িয়ে বলে, আগামী পরশু আমি শহরে চলে যাব। এই কাগজে আমার ফোন নাম্বার লেখা আছে। যদি কখনো প্রয়োজন মনে করো তবে কল দিও। আমি চাতকের মতো আপনার অপেক্ষায় থাকবো। চাতকের মতো জুয়েলকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়নি। অন্তরা তারপর দিন ফুপুর ফোন থেকে লুকিয়ে জুয়েলকে ফোন করে। তারপর 1 মাস কথা বলার পরই অন্তরা পালিয়ে এসে জুয়েলের সাথে। পালিয়ে না আসে অন্তরার উপায় কী ছিল? 4 বোন হওয়ার জন্য বাবার অনুপস্থিতিতে সারাদিন দাদি ফুপুর গঞ্জনা শুনতে শুনতে অন্তরার এক প্রকার কান পচে গেল যেন। চোখের পানি মুছতে মুছতে অন্তরা সেসব কথা ভাবতে লাগলো। পরপর 2 দিন অন্তরাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল সেই সময়। পাত্রী সকলের পছন্দ হয়, কিন্তু পছন্দ হয় না পাত্রীর ঘর বাড়ি, পাত্রীদের পরিবেশ। তাদের বা কি দোষ? 2টা থাকার ঘর বাড়িতে, এক ঘরে 2টা রুম। এক রুমে সিরাজ হায়দার আর সালমা থাকে, অন্য রুম দুটোতে 4 বোন শোয়। দুটো চৌকি পাতার পর একটা টেবিল দেওয়ার জায়গা আর আন্নার জায়গা ছাড়া কোনো জায়গা নেই রুমে। নতুন জামাই থাকবে কই? মেহমান আসলে কই থাকবে? অন্য ঘরে 3টি রুম আছে, তবে সেটা সুরাইয়া বেগমের দখলে। সেই ঘরে আসবাবপত্র আছে। তার উপর পাত্রপক্ষের দাবি নগদ 2 লাখ টাকা যৌতুক। 2 জায়গা থেকে যখন অসম্মতি জানালো, সুরাইয়া বেগম আর সুরভি মিলে অন্তরার জীবন যেন বিষিয়ে দিতে লাগলো। উঠতে বসতে খেতে সবসময় বলতে লাগলো, 4টা মেয়ে জন্ম দিয়া সিরাজ হায়দারের জীবন ধ্বংস হয়ে গেছে। এখন এদের বিয়ে দিতে 20 লাখ টাকা লাগবে। 1 দিন 2 দিন 3 দিন শুনতে শুনতে অন্তরার জিদ উঠল। একদিন সইতে না পারে দাদির দিকে তেড়ে গিয়ে বলল, খাইলে আমার বাপের কামাই খাই আমরা। তোমার মামে নাতনি 3জন যে আমার আব্বার ঘাড়ে চেপে বসে আছো, তার বেলায় শরম লাগে না তোমাগো? সুরাইয়া বেগম মরা কান্না জুড়ে দিলেন অন্তরার কথা শুনে। তার 2 দিন পরে পুরো পাড়া হয়ে গেল যে অন্তরা তার দাদি এবং ফুপুর গায়ে হাত তুলেছে তার বাপের খামাই কায় বলে। সিরাজ আয়দার লোকে দোকানে গিয়ে বলে আসলো, মেয়ের ব্যবহার এরকম হলে সে তো বিয়েই দিতে পারবে না। এরপর পাত্রপক্ষ এলে কথাবার্তা আর এগোতো না। এই অপরাধে যে অন্তরা তার দাদি আর ফুপুর গায়ে হাত তুলছে, তাহলে বিয়ের পর এই মেয়ে শ্বশুর শাশুড়িকে ভাত দিবে না। অন্তরা কি ভীষণ লজ্জা লাগতো যখন তাদেরই ঘরে বসে নাস্তা খেতে খেতে পাত্রপক্ষ এসব কথা শুনিয়ে যেত। বাবার দিকে তাকালে দেখতে পাবো বাবা মাথা নিচু করে রেখেছে।
বাবার নিচু করে রাখা মাথা দেখলে অন্তরা ইচ্ছে করতো লজ্জায় নদীতে ঝাঁপ দিতে। অনামিকা অপরূপা বড় হয়েছে। অন্তরার ইচ্ছে করলো পালিয়ে যেতে বাড়ি থেকে। বাবা মাকে আর লজ্জা দিতে ইচ্ছে করলো না অন্তরার। সেই সময় জুয়েলের সাথে দেখা হতো। তারপর সেদিন জুয়েল অন্তরাকে জানালো সে অপেক্ষায় থাকবে অন্তরার। মনে হলো এই সর্বোত্তম উপায় বাবা মাকে চিন্তামুক্ত করার। জুয়েলের সাথে কথা বলতে অল্প অল্প একদিন রাতে শুনল বাবার দীর্ঘশ্বাস। ৩ মেয়ের বিয়ের উপযুক্ত হয়ে উঠেছে, অথচ হাতে টাকা পয়সা নেই। কিভাবে কি করবেন এসব ভেবে তিনি ঘুমাতে পারেন না। মায়ের কাছে শুয়ে শুয়ে এসব নিয়ে আলোচনা করছিল। সেদিন রাতে অন্তরা ঠিক করলো সে জুয়েলের কাছে চলে যাবে। তাতে যদি একজনের বোঝা কমে বাবার উপর এক প্রকার অভিমান নিয়ে তার পরদিনই অন্তরা চলে গেল। এসব ভাবতে ভাবতে অন্তরার বুকের ভিতর ভারী হয়ে উঠল। বাবার একটা শার্ট বের করে জড়িয়ে ধরে বলল, বাবা, এই যে আমি চলে এলাম তোমাকে চিন্তামুক্ত করে, তোমার কাঁধ থেকে বোঝা নামিয়ে দিলাম। এবার খুশি তো তুমি? খুব বেশি ভার ছিল তোমার উপর বাবা। মেয়ে সন্তানের ভার কি সব বাবা মায়ের কাছে এরকম বেশি থাকে? জুয়েল এসে বৃষ্টিতে ভিজে পলিথিন থেকে একটা প্যাকেট বের করে দিয়ে বলল, এতে খিচুড়ি আছে, একটু গরম করে খেয়ে ফেলো। এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি আর জমে নাকি? অন্তরা দেখলো প্যাকেটে একটা। অন্তরা উঠে গিয়ে খিচুড়ি গরম করে 2 প্লেট নিল। জুয়েল নিজের প্লেট দেখে বলল, আরে আমি খাবো না অন্তরা, আমার খুব গ্যাস হয়েছে পেটে, না হলে তো 2 প্যাকেটই নিতাম। অন্তরা হাসলো মিষ্টি করে। অন্তরা জানে জুয়েলের পকেটে টাকা নেই, এজন্য 1 প্যাকেট এনেছে। জুয়েল 1 প্লেটে সবটা ঢেলে দিয়ে একটা শশা কেটে দিল। অন্তরা 1 লোকমা মুখে নিয়ে জুয়েলের মুখের সামনে ধরল। জুয়েল হেসে বলল, এত মায়াবী কেন তুমি? অন্তরা হেসে বলল, আগে খান পরে কথা। জুয়েল লোকমা খেলো, এরপর আর 1 লোকমাও নিল না মুখে। অন্তরাকে নিজ হাতে খাইয়ে দিল নিজে। তারপর অন্তরার খাওয়া শেষ হয়ে বলল, এবার আমাকে ভাত দাও। অন্তরা চোখে পানি চলে এলো। এরকম যত্ন করার মানুষ তার কপালে থাকবে, কেউ কি ভেবেছে কখনো? অনামিকা মোবাইলটা অপরূপার হাতে পড়ে গেল রাতে। অনামিকার বালিশের ভেতর ভাইব্রেট উঠে অপরূপা চমকে উঠল ঘুম থেকে। কিসের এত কম্পন বুঝতে না পারে হাতাতে লাগলো চারিদিক। হাতাতে হাতাতে অনামিকার বালিশের ভেতর দিয়ে দেখলো একটা মোবাইল। চমকে উঠে মৃদু আর্তনাদ করে উঠল অপরূপা। স্ক্রিনে ভেসে উঠছে জান লেখা। অপরূপা ফোনটা যথাস্থানে রেখে দিয়ে আবারও শুয়ে পড়ল। উঠানের টয়লেটে গেছে অনামিকা। টয়লেট থেকে এসে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল অনামিকা। অপরূপা অন্য চৌকি থেকে লক্ষ্য করলো কাঁথার ভেতর দিয়ে হালকা আলো বিচ্ছুরণ দেখা যায়। উবুর হয়ে শুয়ে অপরূপা ফুপিয়ে কাঁদতে লাগলো বাবার কথা ভেবে। বাবা যদি শুনে মেজ আপাও কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, তবে বাবার বুকটা ভেঙে যাবে। বাবার হেরে যাওয়ার মুখটা ভেসে উঠছে অপরূপার চোখের সামনেই। সকাল থেকে ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। গভীর মুখে সিরাজ হায়দার বারান্দায় বসে আছেন। বৃষ্টিকন্যার আগমনে উঠোনে 1 হাঁটু কাদা জমেছে। পিচ্ছিল হয়ে আসছে বাড়ির সামনের রাস্তা। সালমা 1 মগ লেবু সিদ্ধ নিয়ে এলো সিরাজ হায়দারের জন্য। জ্বর এসেছে তার গত পরশু। একটা ছাতা কিনবে করে কেনাই হচ্ছে না। টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভিজতেই সিরাজ হায়দার দোকানে আসা যাওয়া করছে। তার ফলাফল জ্বর, গলা ব্যথা, কাশি। রূপা বারান্দায় বসে আছে। অনামিকার সাথে 2 দিন ধরে কথা বলছে না। অনামিকা বার কয়েক জানতে চেয়েছে ও ব্যর্থ হয়েছে কেন রূপা রেগে আছে। ইলশেগুড়ি মুহূর্তে বড় বড় বৃষ্টি ফোঁটায় রূপ নিল। এরপর ঝুম বৃষ্টি শুরু হলো। রূপা পাটিগণিতে বসে হিসাব বিজ্ঞানে অঙ্ক করছে। অনামিকা ঘরে পড়তে বসছে। সেরা চাঁদার লেবু সিদ্ধ করে খেতে খেতে মেয়ের বইয়ের দিকে তাকালো। পড়ালেখা নিয়ে একসময় তিনিও নিজে কত সিরিয়াস ছিলেন। কে ভেবেছিল এক সময়ের ফার্স্ট বয় কোনো এক সময় মুদির দোকানই হবে এবং এরকম অভাব অনটনে দিন পার করবে। পেন্সিল আনার জন্য রূপার ঘরে যেতেই শুনল অনামিকা ফিসফিস করে কথা বলা। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রূপা ভেতরে গেল। প্রচণ্ড রাগে সারা শরীর কাঁপছে তার। এত খারাপ কিভাবে হয় মানুষ? রূপা ভেতরে যেতে অনামিকা হকচকিয়ে গেল। তড়িঘড়ি করে মোবাইল বুকের ভেতরে রুখিয়ে রেখে দিয়ে তোতলাতে তোতলাতে বলল, তুই এখানে? রূপা কিছু না জানার ভান করে বলল, আমার পেন্সিল নিতে এসেছি। রূপার কথা না বাড়িয়ে রূপা চলে গেল। রূপা চলে যেতে অনামিকা আবারও ফোন বের করে কথা বলতে লাগলো। রূপার সহ্য হলো না, রান্নাঘরে ছুটে গেল মায়ের কাছে। ভাতের মার গালতে নিয়েছিল সালমা। মেয়ের ছুটে আসা দেখে জিজ্ঞাসা করলো, কিছু কইবি? খিদা লাগছে? ভাত হয়েছে, একটু অপেক্ষা কর। রূপা একটু ভেবে বলল, ভাত খাবো না আম্মা। সালমা নিজে কাজ করতে করতে বলল, তাহলে কি হয়েছে, কিছু কইবি? রূপা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কি করবে সে? বলবে মাকে নাকি বলবে না? সালমা চুলোয় তাওয়া দিয়ে শুকনো মরিচ রসুন দিলে ঢেলে দেওয়ার জন্য, শুটকি ভর্তা বানানোর জন্য। রূপা চুপ করে আছে দেখে বলল, এই গামছাটা মাথায় দিয়ে একটু রান্নাঘরের পিছনে যা তো রূপা, কয়েকটা বিলাতি ধইন্যা পাতা নিয়ে আয়, ভর্তায় দিলে খুব মজা হইব। তোর বাপে গরম গরম ভাত লাগে ভর্তা দিয়া আরাম করে 4টা ভাত
হাঁক পেট ভইরা। রূপা রশি থেকে ভেজা ছেঁড়া গামছাটা নিয়ে বের হলো রান্নাঘর থেকে। বড় ঘরের বারান্দা থেকে সিরাজ হায়দারকে ডেকে বলল, রূপা কই যাস এই বাদলা মাথায় নিয়ে? রূপা বলল, রান্নাঘরে পিছনে যাই আব্বা, ধইন্যা পাতা আনতে। সিরাজেদার নিজে নেমে এলেন বড় ঘরের বারান্দা থেকে। তারপর মেয়ের মাথা থেকে গামছা নিয়ে বললেন, তোর যাওয়ান কাম নাই, যেই বাদলা শুরু হয়েছে, জ্বর পড়লে আর সহজে সারবো না। রূপা দাঁড়ায় রইল। সিরাজদারকে ধনেপাতা নিয়ে এলেন। রূপার হাতে ধনেপাতা দিয়ে ভিজে যাওয়া শার্টটি তিনি বারান্দার রশিতে শুকাতে দিলেন। রূপা ধনেপাতা হাতে নিয়ে বাবার দিকে তাকিয়ে রইলেন। বাবার শরীর ভীষণ শুকনো। শার্টের উপর দিয়ে এতদিন রূপা বুঝতেই পারেনি বাবার যে বুকের পাঁজরের সব কয়টা হাড় গোনা নেওয়া যায়। এত ভগ্ন দেহ কেন বাবার? আবার এক প্রকার রূপার চোখ ভিজে এলো। এই মানুষটার উপর কিনা একসময় প্রচণ্ড অভিমান পুষে রেখেছিল সে। মায়ের হাতে ধনেপাতা দিয়ে রূপা চলে গেল। তারপর নিজের পড়ায় মনোযোগ দিল। সিরাজেদার হঠাৎ করে রূপাকে জিজ্ঞাসা করলো, লেখাপড়া করে বড় হয়ে তুই হতে চাস অপরূপা? রূপা বাবার দিকে এক মুহূর্ত তাকিয়ে বলল, আপনার খুশির কারণ হতে চাই আব্বা। আপনার মুখে হাসি ফোটাতে চাই। এই যে সবাই বলে আপনার 4টা মাইয়া হওয়ায় আপনার জীবন শেষ হয়ে গেছে, তাদের মুখের উপর জবাব দিতে চাই। সিরাজেদার হাসলেন। তারপর বললেন, আল্লাহ তোকে অনেক বড় করুক মা, তোর স্বপ্ন পূরণ করুক। আমি পারি নাই আমার স্বপ্ন পূরণ করতে, তুই যাতে পারস মা। আমারও অনেক ইচ্ছা ছিল কলেজে পড়ানোর, অথচ হইলাম মুদির দোকানি। রূপার বুকের ভেতর ব্যথাটা আরও মাথাচাড়া দিল। এক বুক হাহাকার বুকের ভেতর ঝংকার তুলতে লাগলো। এমন কেন মানুষ? অন্তরা আপা, অনামিকা আপা, এরা এরকম কেন? কেন বাবাকে বুঝতে চেষ্টা করলো না এরা? রূপা উঠে গেল মায়ের কাছে। ভর্তা বানিয়ে সালমা বেগম প্লেট নিচ্ছে। রূপা গিয়ে বলল, একটা কথা কইতাম। সালমা জিজ্ঞাসা করলে, কি? রূপা বলল, মেজো আপার কাছে একটা মোবাইল ফোন আছে মা, তুমি ঘরে গিয়ে দেখে আসো। সালমা চমকে উঠল শুনি। হাত থেকে ভাতের প্লেট পড়ে গেল। ছড়িয়ে ছিটে পড়ল কতগুলো ভাত। রূপা চুপ করে বসে ভাত সব কুড়িয়ে নিল। সালমা আস্তে করে বড় ঘরে গেল। অনামিকা তখনও ফোনে কথা বলছে। সালমা গিয়ে খপ করে মেয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিল। অনামিকা কিছু বুঝে ওঠার আগে সালমা একটা থাপ্পড় মারলেন মেয়ের গালে। তারপর থমথমে গেলে বলেন, আদর যত্ন কইরা আমি নিজের ঘরে কালসা পুষছি। আল্লাহ একদিন দেখার লাগে আমার মরণ কেন দিল না? বড়জন তো আমার মুখে চুনকালি দিছে, এবার তুইও দে। সিরাজে তার ঘরে এসেছিলেন একটু বিছানায় শুবেন কাঁথা মুড়ি দিয়ে। বিছানায় যাওয়ার আগে শুনলেন সালমার কথা। পা থেমে গেল তার, হৃদস্পন্দন বেড়ে গেল মুহূর্তে। ছুটে এলেন ভেতরে। সালমা কেঁদে দিয়ে বললেন, শুনছেন আপনি? আপনার অন্তরার মতো এই মাইয়াও তো আপনার মুখে চুনকালি দেব। এই দেখেন মোবাইল চালায়, ভাত পাই না খাইতে আমরা, আর ও মোবাইল চালায়। এই জন্য ওকে মাইয়া গড়ে লেখাপড়া করাইতেছেন আপনি? সিরাজেদের মেয়ের দিকে ছলছল চোখে তাকালেন। বুকের ভিতর তার ব্যথার ঢেউ উঠছে। এ কি হলো তার মেয়েদের? তিনি কোনো এরকম অযোগ্য পিতা হলেন যে মেয়েদের সামলাতে পারেন না, নাকি এসব তার পাপেরই ফল? কান্না ভেজা স্বরে সিরাজ হায়দার মেয়েকে বললেন, যার লগে কথা কইতস তার বাম্মারে নিয়া যেন আগামী 2 দিনের ভিতরে আমাদের বাড়ি এসে একজন আমার মান সম্মান শেষ করছে, তুইও সেই পটে হাসিস না। অনামিকা থরথর করে কাঁপতে লাগলো। কাপা হাতে সায়েরকে কল দিয়ে সব বলল। শুনে সায়ের বলল, অনামিকা, আমি আমার বাড়িতে তোমার কথা আরও আগে জানাইছি, কিন্তু আমার আব্বা আম্মা ব্যাপারটা মাইনে নিব না। এই সম্পর্ক তবু মত নেই। আমার পক্ষে সম্ভব না বাম্মা নিয়ে আসা। অনামিকা পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথায় বাজ ভেঙে পড়ল সাহেদের কথা শুনে। তবে কি সব অভিনয় ছিল? কিসের জন্য এই অভিনয়? জুয়েল বাসায় ফিরে অন্তরাকে বলল, আমাকে একটু গ্রামে যেতে হবে অন্তরা। ফিরতে 2 দিন লাগবে। অন্তরা বাধা দিল না। গ্রামে যাওয়ার পর জুয়েল 1 সপ্তাহ ফিরল না। জুয়েল ফিরে আসার যত দেরি হচ্ছে, অন্তরা জুয়েলের প্রতি জমা বিশ্বাস ভালোবাসা কমে গিয়ে অবিশ্বাস জন্মাতে শুরু করছে। কলের উপর কল দিচ্ছে অন্তরা, কিন্তু ফোন বন্ধ। এই অচেনা শহরে অন্তরা যেন অথৈ সমুদ্রে পড়ে গেল। তুমি অপরিপা, 2য় পর্ব।